কেমন আছেন সবাই? আজকে আসলে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়াই চলে আসলাম। আম, আজকের বিষয়টা কোনোভাবেই আসলে পরিকল্পিত না। আম, আমার পরিকল্পিত অন্তত না। এবং এর জন্য আসলে ক্রেডিট যাকে দেওয়া যায় তার সাথে আমরা একটু পরেই কথা বলতে যাচ্ছি। আহ, ওনার সাথে আমাদের আগেও দেখা হয়েছে অন্য প্রসঙ্গে। তো আজকের যেটা বিষয় আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক ভদ্রলোকের ছবি। যারা এই বয়স্ক ভদ্রলোককে চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তারা আজকের টাইটেল থেকে হয়তো অলরেডি বুঝতে পারছেন কি নিয়ে কথা হতে যাচ্ছে। এই লোকের নাম তিতুমির। এনার পুরো নাম সম্ভবত সাম সর্ট অফ মীর নিসার আলী তিতুমির। তো এই লোক, আমরা ছোটবেলা থেকে যখন পাঠ্যপুস্তক পড়ে আসছি সেখানে তিতুমিরের বাঁশের কেল্লা বিষয়ক বিশাল জ্ঞানগর্ভ আলোচনা ছিল, বিশাল এক ধরনের গর্বীয় এবং আমাদের এক ধরনের পূর্বপুরুষের ব্যাপার ছিল, এবং আমরা বেশ শ্রদ্ধার সাথে এই লোকটাকে স্মরণ করতাম। কারণ সে নাকি শোষিতের পক্ষে দাঁড়িয়েছিল এবং সে নাকি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এবং তার সম্পর্কে ভালো ভালো কথা আমরা শুনতে পাই। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা আম, মানে গল্পের বইয়ে বা আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র বা আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে যা বলে আমরা সেটা বিশ্বাস করে বসে থাকি কোনো রকম যাচাই বাছাই না করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আমাদের বয়স একটু বাড়ে, যখন আমরা এদিক সেদিক থেকে নানান ধরনের তথ্য দেখতে শুরু করি, তখন আমরা ধীরে ধীরে আমাদের ছোটকালে শেখানো সেই বচনগুলি বলিগুলির অন্তঃসারশূন্যতা বোধ করতে শুরু করি। তো এই তিতুমির সাহেব সম্পর্কে আজকে আমি অনেক আগে থেকে কিছুটা হলেও জানতাম, কিন্তু আজকে একজন ফেসবুকে বেশ কিছু পোস্ট দিলেন যার থেকে আমি একটু গবেষণা করে দেখলাম এবং তার লেখাগুলিও পড়ে দেখলাম, এবং পড়ে আমার কাছে একটু ভালো ইন্টারেস্টিং লাগলো, এবং সেই জন্য ভাবলাম ওনার সাথে একটু কথা বলি। উনি হচ্ছেন রাজর্ষি ব্যানার্জি, কলকাতার একজন অ্যাক্টিভিস্ট, এবং ওনার সঙ্গে আমরা একটু পরেই আসছি। কিন্তু তার আগে আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আম, যে তিতুমির সম্পর্কে ওনার পোস্ট থেকে আসলে ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তিতুমির 1782 সালে, যখন আপনার এই ভারতীয় উপমহাদেশে একটা এক ধরনের ইংরেজদের রাজত্ব চলছে এবং এক ধরনের বিদ্রোহ টিদ্রোহ মাঝে মাঝে হচ্ছে, বাট 1782 সাল মানে হচ্ছে ইংরেজদের রাজত্বের মোটামুটি কি বলবো মাঝামাঝি বা শুরুর মাঝামাঝির দিকের সময়, এখনো ঘটনা অতটা চাঙ্গে ওঠে নাই। তো তিতুমির হঠাৎ করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং বিদ্রোহ করেছেন, বাঁশেকেল্লা করে নানান রকম ইউনো যাকে আমরা বলি ফাটায় ফেলছেন বলে আমরা জানি। কিন্তু আসল ইতিহাসটা কি, এটা ওনার এই পোস্ট থেকে আমরা জানতে পারি, এবং সম্ভবত এই পোস্টটা এই বিষয়ে লেখালেখি অনেকেই অনেকে করেছেন, অভিজিৎ রায় করেছেন, এবং আমি মুক্তমনায় দেখলাম সক্রিত নোমান নামে একজন ব্লগার সেই 2014 সালে এটা নিয়ে লিখেছিলেন। তো আমরা আর দেরি না করে আমাদের আজকের অতিথি ওনার সাথে চলে যাই। কেমন আছেন? ভালোই, বেশ ভালোই আছে। হ্যাঁ, এখন আপনি তো কলকাতা থেকে, এবং কলকাতা নিশ্চয়ই এখন অনেক রাত। এখন 2:27 বাজছে কলকাতায়। ও, খুব বেশি রাত না, এটা তো স্বাভাবিক তাই না? আমার জন্য খুব স্বাভাবিক। গুড। সো আপনাকে আসলে এক ধরনের কি বলবো ধরে বেঁধে আনলাম যে কারণে, আপনি রাজি হয়েছেন এর জন্য কৃতজ্ঞ। যে কারণে আনলাম সেটা হচ্ছে আজকে যে পোস্টগুলো আপনি দিয়েছেন এই সম্পর্কে আপনার মুখ থেকে আসলে শুনতে যাচ্ছি যে কেন আপনি এটা দিতে উৎসাহী হলেন, এবং আম, আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি আর কি যে এই এই তুমি সম্পর্কে আপনার নিজস্ব অভিব্যক্তি কি। দেখুন, ইউটিউবের আমি আমি আগেও বলেছি আমার আগের ইন্টারভিউতে যে আমরা ইতিহাসটাকে দেশের গণ্ডিতে ভাগ করে ফেলেছি। বাঙালিদের যে ইতিহাস পড়ানো হয় আমাদের পাঠ্যপুস্তক, স্কুলে, তো তার ইতিহাসটা অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে বিকৃত এবং বিভক্ত, দুটোই সঠিক। তো তিতুমির যে আমরা পড়িনি ছোটোবেলায় তার নয়, 93 থেকে 98 এই যে পড়াশোনার কাল, তিতুমির আমরাও পড়েছি। তার চ্যাপ্টারটা হয়তো ছোট ছিল, খুব বড় ছিল না, কিন্তু পড়েছি। তাতে কিছু জিনিস আমরা যেটা জেনেছি আর কি, অন দ্য ফেস ভ্যালু,
যে উনি ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করেছিলেন, বাঙালি যোদ্ধাদের মধ্যে একজন নাম করা যোদ্ধা। তো এই ব্যাপারগুলো উঠে এসছে। এবার আগের ডিসকাশনে আপনার যদি মনে থাকে, আমরা আফিন শাফিনকে নিয়ে কথা বলেছিলাম, তখন বাঁশের কেল্লা, তিতুমির এই ব্যাপারগুলো বারবার উঠে এসেছিল। তো তখন আমার মনে হলো যে 1993 থেকে পড়া সেই স্কুল জীবনের প্রথম মানুষও ভুলে যায়, খুব স্বাভাবিকভাবে আমিও ভুলে গেছি কাজের চাপে বা দৈনন্দিন জীবনের চাপে। মনে হয় একটুখানি পড়ে দেখি ব্যাপারটা কি এবং কে কি বলছে, আসল সত্যিটা কোথায় লুকিয়ে আছে। এখন কতটা সত্যি অনুসন্ধান করা গেছে আমি জানি না, তবে যে জিনিসগুলো আমি পেয়েছি সেগুলো আমি আমার লেখাতে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার মনে আমি মনে একটু হয়েছে। আমি একটু ঢুকে পড়ি এখানে মাঝখানে। আমার মনে হয় যারা এই লেখাগুলি এখনো দেখার সুযোগ পাননি, তারা রাজস্বী ব্যানার্জি, আমি আসলে আমাদের এই আলোচনায় আমি এখনই পোস্ট করে দিচ্ছি। তাহলে যাদের সম্ভব তারা আপনারা লিঙ্কে ক্লিক করে হয়তো দেখতে পাবেন। তবুও আমি এই ভিডিও যেহেতু রেকর্ডে থেকে যাচ্ছে এবং যেহেতু এটা ইউটিউবে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া ডিফিকাল্ট। আমি আপনার বাঁশের কেল্লার যে প্রথম পোস্টটা, সেটার কিছুটা অংশ আমি পড়ছি, যাতে করে যারা অ্যাকচুয়ালি সুযোগ হয়নি এটা দেখার, সেটা তারা যাতে দেখতে পারেন। আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ, বাঁশের কেল্লা, এটা আপনি লিখেছেন যে বাঁশের কেল্লা ও আমরা বাঙালিরা, ব্রিটিশ বিরোধী তথাকথিত যোদ্ধা মীর নিসার আলী ওরফে তিতুমিরের ইতিহাস কথিত বাঁশের কেল্লার দুর্গ থেকে। তিতুমির ইতিহাসের মহানায়ক। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন মহান বীর যোদ্ধা। আসলেই কি তাই? আচ্ছা, এটা দিয়ে শুরু করা হলো কথাটা। তো এখানে বলা হচ্ছে যে তিতুমির আসলে ভারতকে বা ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশ বিরোধিতা না করে উনি আসলে দারুল ইসলামে রূপান্তরিত করতে চাচ্ছিলেন। দারুল ইসলাম মানে হচ্ছে ইসলামের এক ধরনের রাজত্ব আর কি। এবং যেখানে যে অংশটা আমরা আসলে একদম সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে যে তিতুমিরের হিন্দু বিদ্বেষ। এখন সাধারণত তিতুমির সম্পর্কে যখন কথা বলা হয় এবং শুধুমাত্র ব্রিটিশ বিদ্বেষ নিয়ে কথা বলা হয়, তখন উনি আমাদের কাছে বিশাল বীর পুরুষ। কিন্তু আমরা যদি তার ইতিহাসটা একটু ঘেঁটে দেখি, কারণ আপনি কোথায় জানি লেখলেন যে ওনার এই আন্দোলন বা ওনার এই ব্রিটিশদের বিরুদ্ধে কথাবার্তা, এটা কিন্তু শুরু হলো 40 বছর পরে। ওনার বয়স যখন 40 বছর, তারপরে, অর্থাৎ মানুষ সাধারণত অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদী হতে শুরু করে যখন তার বয়স 20 বছরের উপরে হয়, বা 20-এর যে দশকটা, ওই বয়সটাতে মানুষ সবচেয়ে বেশি আদর্শবাদী থাকে এবং চোখের সামনে যদি অন্যায় বিচার দেখে তাহলে তারা আন্দোলন করার কথা। কিন্তু সেটা না করে উনি 40 বছর পরে করলেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে তিতুমির এর মাঝে হজ করতে একবার সৌদি আরবে গিয়েছিল 1822 সালে। এবং যাওয়ার পরে সেইখানে গিয়ে তিনি সেইখানকার কোনো এক বিশেষ ওহাবি সৈয়দ আহমেদ বেরেলি, হ্যাঁ, এই লোকটার উনি এক ধরনের শিষ্য হয়ে যান। এখন শিষ্য হওয়ার পরে তিনি ভারত উপমহাদেশে ফেরেন, নিজের এলাকায় ফেরেন এবং স্থানীয় মুসলমানদের বাধ্য করলেন নাম পরিবর্তন করতে, আরবীয়দের মতো জোব্বা পড়তে, দাড়ি রাখতে। স্থানীয় মুসলমানরা স্থানীয় দরগাতে যেত, তিতুমিরের অনুসারীরা এসবের বিরোধিতা করত এবং তারা মহরম যে তাজিয়া, যেটা সেই মহরম অনুষ্ঠানে বাধা দেয় এবং দরগায় লাথি মারে। এবং স্থানীয় মুসলমান যারা অ্যাকচুয়ালি সাধারণ মুসলমান বা ধর্মপ্রাণ মুসলমান, তারা এলাকার যে জমিদার, ভারতীয় উপমহাদেশে তখন ওই অঞ্চলে হিন্দু রাজত্ব বা হিন্দুরা সাধারণত জমিদার ছিল, কারণ মুসলমানরা জমিদারি বা জমিদারত্ব যেটা, সেটার জন্য কিছুটা দক্ষতা লাগে, কিছুটা ব্রিটিশদের পা চাটতে হয়। এটাতে আসলে মুসলমানরা ওই ধরনের ধারে কাছে যেত না বা ইচ্ছে করে হয়তো অশিক্ষিত ছিল। হিন্দুরা এটা বেশি করতো, ফলে তারা বেশি পরিমাণে তাদের পক্ষে সম্ভব ছিল এই জমিদারি হওয়ার। এবং তারা জমিদারের কাছে যখন নালিশ করলো সাধারণ মুসলিমরা, তখন জমিদার সম্ভবত এই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলো এবং তখন থেকেই তিতুমির বিবাদ শুরু করলো, জমিদারের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করলো। এবং ইংরেজরা যেহেতু সবার উপরে রাজত্ব করছে, জমিদাররা হচ্ছে লোকাল এজেন্ট, কিন্তু সবার উপরে যেহেতু ইংরেজরা স্টেপ ইন করতে বাধ্য হলো এবং তাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করলো। সম্ভবত মামলা হলো তার বিরুদ্ধে এবং তার দলবলের বিরুদ্ধে। এবং পরে দেখা গেল যে তিতুমির
একটা বাঁশের কেল্লা বানালো অজস্র বাঁশ দিয়ে, এবং সেখান থেকে সে এক ধরনের যুদ্ধ করতে যাচ্ছিল। তারা এটাকে নাম দিয়েছিল জিহাদ, তাদের তাদের ভাষায় জিহাদ। তাদের ভাষায়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি একটা পোস্টার দেখাচ্ছি, এটা আমি নিজের হাতে বানালাম। বাংলাদেশ সরকার তার নামে আসলে ডাক টিকিট ছাপাইছে, এবং তাকে এক ধরনের বীর হিসেবে বাংলাদেশের ভিতরে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু একটা ছবি দেখেন, ইনসেটে আমি যোগ করে দিয়েছি, সেই ছেলেটা হচ্ছে বাংলাদেশের একটা তরুণ ছেলে, যে জঙ্গিবাদী হয়ে গিয়েছিল রিসেন্টলি, গত 1-2 মাসে, এবং প্রচুর হত্যা করেছে, সম্ভবত ব্লগারদের হত্যায় সেও জড়িত ছিল, এবং বাংলাদেশের পুলিশের সাথে সংঘর্ষে এই তরুণ ছেলেটি নিহত হয়েছে, এবং সে মনে মনে জিহাদি ছিল। এখন অনেকে বলবেন যে বাংলাদেশের যে জিহাদিরা তারা আসলে অতি সাম্প্রতিক জিহাদি হয়েছে সাম্প্রতিককালে, কিন্তু আপনারা যদি এই 1782 সালের এই 1782 সালে তার জন্ম, তাই না তিতুমিরের, বাট এই শতকের কথাটা যদি 40 বছর পরে 1822 সালে 1822 সালে এই লোকটা অ্যাকচুয়ালি তারপর থেকে ওরা শুরু। ইয়েস, এই লোকটা অ্যাকচুয়ালি আপনার জিহাদি ছিল, এবং তার যে আচরণ, কারণ সেও গ্রামের মাঝখানে হিন্দুদেরকে মাথায় কোপ মেরে কল্লা মাথা নামিয়ে বা মাথা টুকরা করে বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখতো। আপনি আচরণগুলো তুলনা করে দেখেন আইসিসের সাথে, এই লোকের কিন্তু ভালো আপনার মিল পাওয়া যায়। অর্থাৎ মানে ইসলামী জঙ্গিবাদ আপনার সেই 200-300 বছর ধরেই বাংলার এই অঞ্চলে চলে আসছে, এবং বাংলাদেশ সরকার একে আসলে এক ধরনের আশকারা দিচ্ছে। আমি আমাদের কথার মধ্যে ঢুকে পড়তে বাধ্য হয়েছে এই কারণে যে আমি আসলে এই পয়েন্টটা মেক করতে যাচ্ছিলাম, এবং এখন আপনার কাছে আবার যাচ্ছি। আপনি আসলে সাময়িক বা সমসাময়িক প্রসঙ্গে নিয়ে কথা বলতে যাচ্ছিলেন, সো আমরা এখন ওদিকে যেতে পারি চাইলে। না দেখুন, জঙ্গিবাদের এখন তিতুমিরকে তো দোষ দিয়ে লাভ নেই, তিতুমিরকে দোষ দিয়ে লাভ। দেখুন মানে আমরা যেহেতু সকলেই একই পথের প্রতীক, আপনি আমার সাথে কথা বলছেন, আমাদের প্রচুর বন্ধু বান্ধব ফেসবুকে ছড়িয়ে আছে, আমরা সকলেই ধর্মের বিরুদ্ধে। হ্যাঁ, আমি একটাই কথা বলি যে বিবর্তনের ইতিহাস যদি দেখা যায়, তাহলে ধর্মটা আবিষ্কার হলো মানুষ আসার পরে। অ্যাকচুয়ালি যদি আমি একটা সিঙ্গেল কোষের প্রাণ দেখি পৃথিবীতে, হ্যাঁ অ্যামিবাই ধরলাম, তার থেকে বিবর্তন হতে 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 তো মানুষ, তাহলে মানুষ আসার আগে ধর্মের উৎপত্তি হলো না, মানুষ আসার পরে ধর্মের উৎপত্তি হলো। তাহলে এক ধরনের এক প্রজাতির মানুষকে বা এক গোষ্ঠীর মানুষকে আরেক গোষ্ঠীর মানুষ দাবিয়ে রাখবে, আমি এটা খুব সহজেই ভেবে নিতে পারি, তার জন্যেই ধর্মের উৎপত্তি। এবার প্রত্যেকটা ধর্মের উৎপত্তি এক এক রকম ভাবে। এখন ইসলামের উৎপত্তি কী হবে? এখন তিতুমিরকে আমরা দোষ দিচ্ছি, তিতুমির কারুর কল্লা নামিয়ে দিল, বাঁশের খুঁটিতে তার বন্দুক পুঁতে রাখলো, ঠিক আছে ফাইন, সে এগুলোকে গ্রহণ করলো কোথা থেকে? আমি যদি আদিতে চলে যাই, তাহলে কুরাইশিদের কীভাবে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, মোহাম্মদের নেতৃত্বে একটা জাতিকে কীভাবে শিরচ্ছেদ করে খুন করা হলো, তো সে হয়তো সেখান থেকে উৎসাহিত বোধ করেছে, বা তার মধ্যে এই ব্যাপারটা কোনোদিন কাজ করেছিল। তো এক একটা ধর্মের উৎপত্তি এক এক রকমভাবে, একটা ধর্মের মধ্যে এক এক ধরনের ক্রুয়েলিটি, এক এক ধরনের নৃশংসতা, এবং নৃশংসতা বিবর্তনের ইতিহাসের সাথে সাথে আরও বেশি ক্রুড হতে থাকে, ঠিক আছে। আরও একটা সময় ছিল হাইড্রোজেন বোমা, তারপরে হলো আরেক ধরনের বোমা, এখন আরও উৎকৃষ্ট সমসম বোমা, হয়তো 5 মিনিটের মধ্যে পৃথিবী ধ্বংস করে দেওয়া এরকম বোমা, ঠিক আছে। তো মানুষকে কত ক্রুডলি, কত নৃশংসভাবে, কত জলদি মারা যায়। তার মানে নৃশংসতারও একটা দিনের পর দিন বিবর্তন হচ্ছে, নৃশংসতা আরও কত নৃশংস হতে পারে। সেই জন্যেই ওই আর কি মানে উৎপত্তিস্থল, ধর্মের উৎপত্তিস্থল থেকে আমি একটা উৎসাহ গ্রহণ করলাম, সেখান থেকে ঘৃণা গ্রহণ করলাম, সেখান থেকে বিধর্মীদের বা অপর ধর্মীদের মারার ইতিহাস গ্রহণ করলাম, কি করে তাদেরকে নিশ্চিহ্ন করতে হয়, এবং ধর্মের সুপ্রিমেসি কেন বজায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ধর্মের সুপ্রিমেসি এই জন্যই বজায় রাখতে হবে যে এগেন একটা বড় সমষ্টি আরেকটা সমষ্টির উপর ছড়িয়ে ঘোরাবে, তো এটাই হচ্ছে বেসিক কারণ। তো সুতরাং তিতুমিরের মানে উত্থান এবং তিতুমিরের ক্রিয়াকর্ম কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমার মনে হয় না, ঠিক আছে। এটা খুব স্বাভাবিক, মানে এটা বিবর্তনের ইতিহাসের সাথে খুব স্বাভাবিক, আমার এটাই মনে হচ্ছে। ঠিক আছে, বিবর্তনের ব্যাপারটা তো আসলে আমরা জানি, তাই না, যে মানব জাতি বা মানব প্রজাতি কিভাবে
বিবর্তিত হতে হতে এখন পৃথিবীতে মনে করেন সুপ্রিম একটা জাতি। কিন্তু আমার মনে হয় Yeah. আজকের যে আমাদের আলোচনার বিষয়, আমরা যদি সেটার কাছে আবার চলে আসি, তাহলে মানে লোকটা ইতিহাস পড়ে আমি যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে 40 বছর বয়স পর্যন্ত সে মনে মনে হয়তো মুসলমান ছিল, মনে মনে তার মধ্যে হয়তো ইন্টারেস্টিং ছিল, কিন্তু যতদিন না সে সৌদি আরবে হজটা করার গিয়েছে, পরে গন্ডগোলটা হয়ে গেল। হ্যাঁ হজে গিয়ে সে উগ্র ওহাবি নেতার সঙ্গে মিলিত হবার পর সে ফেরত এসে এই জং শুরু হুম, করলো। এবং আমার মনে হয় এইটার থেকে হুম, আমাদের আরও একটা জিনিস কি বলবো এটাকে জড়িত করার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই অঞ্চলে এই অঞ্চলে তো আদিতে সবাই, ধরেন আজকে থেকে 700 বছর আগে আদিতে সবাই বৌদ্ধ বা হিন্দু এই ধরনেরই ছিল, তাই না? হুম, কিন্তু তারপরে ঠিক। হঠাৎ করে দেখা গেল মুসলমান সংখ্যা বাড়ছে এবং শুধুমাত্র এই ভারতের এই ভারত উপমহাদেশের এই বাংলাদেশ যে অংশ এখানে আছে, এবং এটার একটা কারণ হিসেবে ধরা হয় যে আমাদের আপনাদের যে হিন্দু, আহ, আসলে আপনার আমার বলা তো সম্ভব না, কারণ আমি নাস্তিক আপনিও নাস্তিক বলে আমি জানি। সো এটা বলা যায় যে হুম, হিন্দু ধর্মের কাস্ট, আপনার যে সিস্টেম বা বর্ণ প্রথা, অর্থাৎ একজন বর্ণ মানুষ প্রথা। কোনো একটি বিশেষ বর্ণে বা কোনো একটি বিশেষ আপনার স্তরে তার যদি জন্ম হয়, সে কোনো দিনই সেই স্তর পেরিয়ে অন্য উন্নত স্তরে যেতে পারবে না। এবং যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলি যে হিন্দু ধর্মে আপনার ধরেন এক ধরনের টিয়ার সিস্টেম। টপ লেভেলে হিন্দু ধর্ম, আসলে আমি হিন্দু ধর্ম হুম, বিশারদ না, আমি একদম সাধারণ জ্ঞান থেকে বলছি, ভুল থাকতেই পারে, তবে সবার উপরে এক ধরনের সুপার ক্লাস তাকে থাকে, তারা ব্রাহ্মণ, তারপরে কি ক্ষত্রিয়, তাই না? হুম, ক্ষত্রিয়। তারপরে হচ্ছে আহ, বৈশ্য, মানে আমাকে যদি বলেন আমি অজ্ঞ। হ্যাঁ, আমি বৈশ্য অজ্ঞ এবং এই শূদ্র, ব্যাপারে, এটা কারণ আমরা আমি আমাদের স্কুলের আমি বইয়ে পড়ে এসেছি। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হ্যাঁ, বৈশ্য, প্রত্যেকটা শূদ্র, ক্লাসের একটা, নমশূদ্র। আচ্ছা মানে ইয়েস। প্রত্যেকটা স্তরের একটা পারপাস আছে। ব্রাহ্মণরা হচ্ছে আসলে তারা কোনো কাজ করবে না, তারা হচ্ছে সবাইকে রাজত্ব করবে বা সবাইকে নিয়ন্ত্রণ করবে, তাদের প্রোটেকশন এবং তাদের ইচ্ছা বা করার জন্য ক্ষত্রিয়রা হচ্ছে আসলে জাতের যোদ্ধা বা সোজা বাংলা হুম, লেইঠেল। আমরা ইয়েস। এখনকার যদি তুলনা করি সিস্টেমটাকে আমাদের আধুনিক সমাজে, আমাদের সবার উপরে মনে করেন ব্যবসায়ী, যোদ্ধা, রাজনীতিক এরা বসে আছে, তাদের নিচে হচ্ছে লেইঠেল বাহিনী। সেই লেইঠেল বাহিনী মনে করেন বিভিন্ন দেশে দেশে তাদের চরিত্র বিভিন্ন রকম, ব্র্যান্ড বিভিন্ন রকম, কোথাও তারা মিলিটারি, কোথাও তারা পুলিশ, কোথাও বাংলাদেশে তারা র্যাব, এবং হ্যাঁ, তাই। বেসামরিক লেইঠেল বাহিনীও থাকে, ক্যাডার বাহিনী বলি আমরা। এই দুই গোত্র মিলে পুরা বাকি সবাইকে শাসন করে। এবং তার নিচে হচ্ছে সম্ভবত বৈশ্য বা এক ধরনের এদেরকে কি বলে কায়স্থ নাকি, যারা অ্যাকচুয়ালি সব কিছু রান করে, তারা হচ্ছে ক্লার্ক বা তারা এক ধরনের এক্সিকিউটিভ আর কি। আর সবার নিচে হচ্ছে আপনার শূদ্র, যাদের আসলে যারা হচ্ছে এক ধরনের দাস জাতীয়, যাদেরকে কোনো ধরনের আম, হুম, যাদের উত্তরণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন দাস সারা জীবন চেষ্টা করলেও সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারবে না। অর্থাৎ রাইট। এই যে জন্মান্তরে তারা যে একটা সিস্টেম রেখেছিল, এইটার বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে লোয়ার ক্লাস যারা, তারা মুসলিম হয়ে গেল দলে দলে পালে পালে, এবং সেই কারণেই এই অঞ্চলে মুসলিমের সংখ্যা বেড়ে গেছে বলে আমাদেরকে বলা হয়। এছাড়াও হয়তো অনেক কারণ থাকতে পারে, নানা রকম সাইকোসোশ্যাল কারণ থাকতে পারে, কিন্তু জেনারেলি এই কারণটাকেই ধরা হয় যে যেহেতু একজন সাধারণ মানুষ তার জন্মের দোষে, সে এটাকে জন্মের দোষ হিসেবে দেখছে, সে কোনোদিনও তার অবস্থা থেকে উন্নত হতে পারবে না। সুতরাং সে অন্য একটা ধর্মে গিয়ে নিজের অবস্থাকে উন্নয়নের চেষ্টা করছিল বলে ধরা নেওয়া হয়। এবং এখানে অবশ্যই ইসলামিস্টদের বা ইসলামবাজদের আপনার সম্প্রসারণ নীতির একটা ভূমিকা রয়েছে। তো এত কথা বলার এই কারণ যে আমরা সবাই ধরে থাকি যে বাংলায় ইসলাম ধর্মের প্রচলন হয়েছিল আসলে আম, সুফিজমের মাধ্যমে। সুফিজম এবং শান্তির কারণে। এবং আপনারা এই যে আমি লেখার যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কেও দেখতে পাবেন, সেখানে বলা হচ্ছিল যে তিতুমিরের একটা বড় ক্ষোভ ছিল যে এই অঞ্চলের মুসলমানরা নাকি প্রকৃত মুসলমান না। হুম, এখন আমরা ঠিক। যারা বাংলাদেশি, আমরা যারা ইতিহাস সম্পর্কে খোঁজখবর রাখি, ঠিক এই কথাটা কি আর কোনো সম্প্রদায়ের মুখ থেকে আমরা শুনেছি? আপনার কি মনে আছে? আমি মনে করিয়ে আহ, দিই, পাকিস্তানিরা বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান হিসেবে যখন পশ্চিম পাকিস্তানের অংশ ছিল, তখন পাকিস্তানিরা কিন্তু বাঙালিদেরকে প্রকৃত মুসলমান না বলতো, কারণ আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, কারণ আমরা ভাত খাই,
কারণ আমরা 12 মাসে 13 পার্বণ করি, কারণ আমরা সঙ্গীত পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত গাই, এবং আমরা অনেক বেশি শান্তিকামী, এভাবে বলা যায়, বাংলা অঞ্চলের লোকজন। এবং তারা যেহেতু জঙ্গিবাদী এবং তারা যেহেতু একটু লম্বা চওড়া আফগানদের মতন, তারা নিজেদেরকে সুপিরিয়র মুসলিম ভাবতো, এবং বাংলাদেশের মুসলমানদের বাঙালিদের উপর 71-এ হামলে পড়ার পেছনে তাদেরও এই মানসিকতা। দেখুন, এই মানসিকতাটা সেই তিতুমিরের সময় থেকে কিন্তু এদের ভিতর জারি আছে, যে তারা নিজেদেরকে সুপিরিয়র রেস বলে, এবং কেউ যদি একটু নরম হয়, একটু মানবিক হয়, তাহলে তাদের কাছে তারা যথেষ্ট মুসলমান না। সো এটা হচ্ছে আমার অবজারভেশন আর কি, যে যেই লোকটাকে আমরা আসলে এত বীরের মতো বাংলাদেশে তার নামে উদ্বোধনী খাম এবং সরকারিভাবে তার নামে, আপনি আপনার পোস্টে যেটা দেখালেন যে বাংলাদেশে একটা কলেজ রয়েছে, নাম হচ্ছে তিতুমির কলেজ, আস্ত একটা কলেজ। আমরা সবাই প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, কিন্তু জঙ্গিবাদী ধারণার পোষক এবং কি বলবো শুরু হচ্ছে যার হাত দিয়ে, সেই লোকের নামে একটা আস্ত কলেজ, তাহলে সেই কলেজটাকে কেন জঙ্গিবাদী কলেজ বলা হবে না? এটা তো আমাদের মনে হয় চিন্তা করা উচিত। তাহলে তো অনেক গোড়ার দিকে চলে যেতে হবে। এখন সুফিজমের হাত ধরে ইসলামের প্রচার শুরু, এটা হচ্ছে একটা দিক। যখন কতগুলো ব্যাপার আছে এখানে, আপনি এতক্ষণ বলছিলেন, আমি শুনছিলাম। বর্ণপ্রথা হিন্দুদের মধ্যে ছিল, এটা আমি এত ক্লাসিফিকেশন জানি না। হ্যাঁ, ঠিক আছে, ব্রাহ্মণ জ্ঞানদাতা, হ্যাঁ, ক্ষত্রিয় কর্মী বা সেটাকে প্রণয়নকর্তা, হ্যাঁ, তার আন্ডারে বৈশ্য, শূদ্র, নমশূদ্র, তেলি, হ্যান ত্যান প্রচুর আছে, মুচি, ম্যাথর, এগুলো সবকটাই একটা ক্লাস। তবে আমার জীবনে দেখা এরকম ক্লাস ডিভিশন আমি দেখেছি মানে আমার বাবা যেহেতু বন্দ্যোপাধ্যায়, সেই জন্য জন্মসূত্রে আমার টাইটেল হচ্ছে বন্দ্যোপাধ্যায়। আমার মাদের উপাধি ছিল কর, তো মা ছিলেন ক্ষত্রিয়, কর হচ্ছে ক্ষত্রিয় এক ধরনের টাইটেল বা কায়স্থ। তো আমি দেখেছি এরকম 51টি পরিবার বাবাদের বাড়িতে, তো ভিতরের রান্নাঘরে রান্না হচ্ছে, তো সব বাড়ির বউরা রান্নাঘরের ভিতরে, মানে প্রত্যেক ভাইয়ের বউরা। এখন আমার বাবার স্ত্রী, আমার মা রান্নাঘরের বাইরে। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো। তো একদিন আমি প্রশ্ন করলাম আমার মায়ের মামা শাশুড়িকে, মামি শাশুড়ি যাকে বলে, আমি বললাম, আমি তাকে দিদি বলতাম, দিদি আমার মা কেন রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে আছে? তো বলে, তোর মায়ে তো কায়েস্তার মাইয়া, এর লিগা রান্নাঘরের বাইরে দাঁড়ায় আছে। আমি তখনও বুঝতে পারিনি ব্যাপারটা কি। তো যখন কায়েস্তার মাইয়া মানে বলো, এটা তুই বুঝবি না। তো আমি যখন পরবর্তী সময় একটু বড় হলাম, তখন বুঝতে পারলাম যে কেন মা রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো। অথচ আমার মা যেহেতু বিক্রমপুরের মেয়ে, হাতের রান্না সবচেয়ে বেশি ভালো ছিল, তবুও আমার মাকে রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো। এটা একটা ফ্যাক্টর, এটাকে কেউ নেগেট করতে পারবে না, এটা সত্যি ঘটনা। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই যে একটা সফট কর্নার, এবার যখন ইসলাম এলো সুফিজমের হাত ধরে, তখন ইসলামের প্রথম কথা কি ছিল? ইউনিভার্সাল ব্রাদারহুড, আমরা সবাই সমান। এখন ঠিক আছে, তারপরে তো মূর্তি অনেক রকমভাবে খুলেছে, শিয়া, সুন্নি, কাদিয়ানি, হ্যাঁ, এগুলো পরে খুলেছে, তখন তো খোলেনি। প্রথমে এলো যে আমি হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড, তোমরা সবাই আমার ভাই, আমরা সবাই ভাই হব, আমরা সবাই সমান, ঠিক আছে। এবার দ্বিতীয় যেটা হলো, এই মানলি, না মানলে কিন্তু এটা হবে, এটা দ্বিতীয়। এবার মানুষের প্রথমে আনন্দের আতিশয্যে মেনে গেল, যারা আনন্দের আতিশয্যে মানলো না, যারা একটুখানি গোয়ার ছিল, তাদেরকে এবার দ্বিতীয় পন্থা প্রয়োগ করা হলো, দ্বিতীয় দাওয়াই, মানলি না, যদি না মানিস তাহলে এটা হবে, হলো না তাতেও কাজ। তৃতীয় হলো খুন, ধর্ষণ, জখম, কনভার্সন। এইভাবে ইসলাম বাড়তে থাকবে। ইসলাম ইজ দি অনলি রিলিজন ইন দ্য হোল ওয়ার্ল্ড which is spreaded by conversion, right? Extremely by conversion. Christianity তার পিছনে যায় না। So the spread of Islam is mostly by conversion. এখন কনভার্সনের ইতিহাস অনেকেই অনেক রকমের বলতে পারে। কেউ বলতে পারে by embracing the religion, some could say that it is by forcefully conversion. এখানে অনেকগুলি ব্যাপার থাকে। কতটা ফোর্সফুলি কনভার্সন হয়েছিল, কতটা বর্ণ প্রথাতে মানুষ নিপীড়িত ছিল, এগুলো তর্কের বিষয়। এই একটা ব্যাপার আমার যেটা মনে হয় যে তিতুমির তার নিজের জীবনের ক্ষেত্রে কিছুটা প্রয়োগ করেছিলেন। তিতুমির কিছুটা বুঝতে পেরেছিলেন, যেটা আমার ইতিহাসগুলো পড়ে বা লিখে পড়তে লেখা মনে হয়েছে, যে উনি এই ব্যাপারটা সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলেন, এবং এই একটা পয়েন্টে উনি কিছুটা হাত করেছিলেন। উনি ভেবেছিলেন যে এটা তো এদের একটা উইক জায়গা, এবং এই জায়গাটা যদি উইক থাকে, অ্যাট দ্য সেম টাইম হিস্ট্রির একটা ইনফ্লুয়েন্স তার মধ্যে ছিল। যেমন আপনি বললেন না, যে
যে কল্লা কেটে দিয়ে বাঁশের খুঁটিতে পুঁতে রাখছে। এই ব্যাপারটা, এই নৃশংসতাটা তার মধ্যে এলো কোথা থেকে? কোথা থেকে আসবে? এটা তো ইনহেরেন্ট হতে পারে না। আর যদি ইনহেরেন্ট হয় তাহলে সেটা হিস্টোরিক্যালি ইনহেরেন্ট, রাইট? তাহলে হিস্টোরিক্যালি ইনহেরেন্ট হলো কোথা থেকে? Historically inherent holo because he has been born and brought up or being a part of the culture which is flowing from ages, right? তো সেইটাকে সে অ্যাডাপ্ট করেছে এবং সেটা সে প্রয়োগ করলো কখন? যখন সে বুঝতে পারলো যে এটা হচ্ছে উইক লিঙ্ক অফ দ্য সোসাইটি। তো সেই জায়গায় সে প্রয়োগ করলো, যার জন্য তার জমিদারদের সাথে বিরোধ বাঁধলো, যার জন্যই সে বাধ্য করলো মানুষকে একটা স্পেসিফিকভাবে ড্রেস করার জন্যে, টাইটেল বা সারনেম চেঞ্জ করে দেওয়ার জন্য, একটা বিশেষ জীবনযাত্রাকে অ্যাডাপ্ট করার জন্য। তো এই যে আস্তে আস্তে সুফিজমের হাত ধরে প্রবেশ, তারপরে মানুষের সেন্টিমেন্টের জায়গায় হাত দেওয়া এবং তারপরে সেই সেন্টিমেন্টটাকে ফোর্সে পরিণত করা, এই যে ধীরে ধীরে, এটাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইসলামেরও তাই হিস্ট্রি, রাইট? সো টুডে আজকে ইসলামের হিস্ট্রি বলতে মানে মুহাম্মদের হিস্ট্রি কথা বলছেন? হ্যাঁ, অবভিয়াসলি। আপনারা বলেন মোহাম্মদ, আমি বলি মগা ডাকাত, ঠিক আছে? তো অনেকেই বলে মগা ডাকাত, তো মগা ডাকাত হিস্ট্রিতে তাই তো। আরে উনি মগা ডাকাত হচ্ছে, আমি মোহাম্মদকে মগা ডাকাতই বলি আর কি। মগা ডাকাত? হ্যাঁ, মগা ডাকাত। আচ্ছা, আপনি তো জানেন মনে হয় যে আমাদের ওই যে বার্মার ওদিকে মগ নামে কিন্তু এক ধরনের আলাদা জাতি, মানে মগের মুল্লুক বলে না, সেই মগ আর কি। আপনি বলতেছেন তাকে মগা ডাকাত? হ্যাঁ, ওরকমই আর কি। এটা একটা স্পেসিফিক মানে টার্ম। তো ওনার তো মানে ওনাকে হেরা গুহায় ডেকে পাঠালো, জিব্রাইলের কোনো কাজ ছিল না, ওনাকেই ডেকে পাঠালো। উনি মানে এমন পৃথিবীতে এত জ্ঞানী মানুষ, ওনাকেই ডেকে পাঠালো, ওনার ওপরেই ওয়াহি নাজল হলো, উনি সব কিছু জানতে পারলেন। এবং উনি সারা শরীর ওনার কাঁপতে থাকলো। উনি তারপর ওনার স্ত্রীকে বললেন যে আজকে আমার উপর এই হয়েছে, আমার এই ফিলিংস হয়েছে। এবং উনি নিরক্ষর, উনি মানুষকে বলতে থাকলেন, তারা লিখতে থাকলো, সেখান থেকে ধর্মগ্রন্থ প্রণীত হলো, সেই ধর্মগ্রন্থ প্রকাশিত হলো এবং সেই ধর্মগ্রন্থকে মানলো বা না মানলো আস্তে আস্তে স্প্রেড হয়ে গেল। কীভাবে স্প্রেড হলো সেটা আমরা অনেকেই জানি, অনেকে না জানলেও জানি, ঠিক আছে? এবার আপনি হয়তো দেখে থাকবেন, আমার পোস্টগুলো যখন দেখেছেন, আমাকে বহু মানুষ গালাগালি দিয়েছে পোস্টে। এখন গালাগালি তো দেবেই, এবার প্রশ্ন হচ্ছে যে আমি সেই গালাগালিটা কাউন্টার করবো, ঠিক আছে? একটা ব্যাপার হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়ার একটা মাত্রা থাকে। আপনি কতক্ষণ পর্যন্ত মেনে নেবেন? আপনি একটা বাসে উঠলেন, পাবলিক বাসে, কেউ আপনার পাটা মারিয়ে দিয়ে চলে গেল, আপনি মেনে নিন। কেউ আপনার পকেট মারলো, আপনি মেনে নিলেন। কেউ আপনাকে রাস্তায় একটা ধাক্কা দিল, আপনি মেনে নিলেন, ঠিক আছে? এবার কেউ আপনাকে রাস্তায় ঠেলে ফেলে দিল, সেটাও আপনি মেনে নিলেন। একটা সময় এলো আপনাকে পেটালো, আপনি সেটাও মেনে নিলেন। আরেক দিন আপনাকে পেটাতে পেটাতে আপনার সব কিছু কেড়ে নিল, সেটাও আপনি মেনে নিলেন। মানবেন কখন? সো আমরা ছোটবেলায় একটা লেখা পড়েছিলাম স্টিফেন লেখকের, ওল্ড প্রভাবস মেড নিউ। তাতে একটা কথা ছিল, ইভেন আ ওয়ার্ম উইল টার্ন। সো when will the worm turn? My question is, when will the worm turn? Even a worm will turn. So my question is, when will the worm turn? So the worm has to turn, and the time has come that the worm turns, right? তো আপনি কতটা মেনে নেবেন? মানার তো একটা শেষ আছে। আপনি পৃথিবীরকে মেনে নিন, তার আগে আপনি আমাদের না, এখানে মেনে নেওয়া তো আপনি এমন একটা অ্যাঙ্গেল থেকে বলছেন যেন আমরা মানতে চাই না কিন্তু মেনে নিচ্ছি, কিন্তু ঘটনাটা তো উল্টো। আমরা তো আসলে আমরা মেনে নিচ্ছি, বীরের মতন মানি। আমরা মেনে নিচ্ছি না, মানে আমরা মেনে নিই তো। এবং আমাদের সেটাই হচ্ছে প্রশ্ন, আমাদের সমাজে 60% বা 70% মেনে নেয়, আর 30%-র মধ্যে হচ্ছে 10% গায়ে বাঁচানো লোক, যারা বলে আমরা তো কোনো দিকেই নেই ভাই, আমি এসবে নেই। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস শতাংশ। এই 10% হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস শতাংশ। তারা বলে আমি ভাই এসবের মধ্যে নেই, এরা ঝুলন্ত শতাংশ করে, তারা হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে? সমরেশ মজুমদার একটা লেখা ছিল যে মিনি বাসে উঠেছে, বলছে যে পলিটিক্যাল পার্টি নিয়ে আলোচনা হচ্ছে, বলছে ভাই আমি ভাই কিন্তু কোনো দলের নয়। তখন ছেলেটি বলছে যে এ সালাম বহুত হারামি, কোনো দলের না মানে হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে? যে কোনো দলের না সে হচ্ছে ডেঞ্জারাস। মানুষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত, ঠিক আছে? সে রাজনীতি যে ফর্মেই হোক না কেন সেটার সাথে যুক্ত। সুতরাং যারা বলে আমি কোনো দিকেই না, আমি কিন্তু এসবের মধ্যে নেই, তারা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। 70% এমনিই মেনে নেয় বা স্বেচ্ছায় মানে, বা তাদের ভিতর থেকে সেটাকে মানায়, বা তারা তার সপক্ষে। 20% হচ্ছে যে ঠিক আছে দেখি কি করা যায়, আর 10% হচ্ছে ভাই আমি কোনো মতেই নয়, আমি কোনো দিকেই নেই। তো এই নিয়ে হচ্ছে আমাদের সমাজ। এই সমাজে আপনি এর থেকে ভালো কি আশা করতে পারেন?
আমার প্রশ্ন হচ্ছে এর থেকে ভালো আপনি কি আশা করতে পারেন? না, আমাদের আশা করা বা না আশা করা নিয়ে আসলে সম্ভব না কথা বলা, কারণ হচ্ছে ইউনো দুনিয়া তো আসলে শুধু আমরা তো ইনফেক্টেড হচ্ছি না, আমাদের মতো পুরো দুনিয়ার অনেকেই কিন্তু ইনফেক্টেড হচ্ছে। সো রাইট। শুধুমাত্র যে আমাদের এই বাংলাদেশি সমাজেই আমরা ইনফেক্টেড হচ্ছি তা তো না, বিশ্বের অন্যান্য অনেক জায়গাতেও এখন ইসলাম একটা বড় প্রবলেম হিসেবে, দুর্যোগ হিসেবে দেখা যাচ্ছে। তো আপনি খবরটা পড়েছেন কি যে কদিন আগে দুর্গাপুর থেকে, হ্যাঁ বোধহয় মোস্ট প্রবাবলি দুর্গাপুর, 4 জন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গে। ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়াতে, ওয়েল, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। বাংলাদেশ একটা ছোট দেশ, যদিও বাংলাদেশ ধরেন প্রিডমিনেন্টলি মুসলিম দেশ, সেই হিসেবে কিন্তু বাংলাদেশ থেকে আইসিসে কত পোলাপান গেল সেটার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নাই, কিন্তু ইন্ডিয়া থেকে তো আরও বেশি যাওয়া সম্ভব, কারণ জনসংখ্যার দিক দিয়ে ইন্ডিয়ার সংখ্যা তো অনেক বেশি, এবং ইন্ডিয়ার সাথে মনে করেন মিডল ইস্টের অনেকগুলি দেশের সরাসরি বর্ডার, পাকিস্তানের না সরাসরি না, শুধু বর্ডার। হ্যাঁ শুধু যাওয়া সম্ভব না, গেছে, তার স্ট্যাটিস্টিক্স কাগজে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু সো যাওয়া সবখান সম্ভব না থেকে গেছে, শুধু এটা ব্রিটেন থেকে পশ্চিমবঙ্গে। কি পরিমাণ গেছে যদি আপনি যদি শুনেন তাহলে তো আপনি ভিমরি খাবেন। ব্রিটেনে কিন্তু আরো সিরিয়াস অবস্থা, সো এটা আসলে সম্ভব না আসলে কোয়ান্টিফাই করা। কিন্তু কথা হচ্ছে যে হুম। আপনি বললেন যে টার্ন নেবে, কিন্তু মানে ওইটা তো এক ধরনের কল্পিত কল্পনা হয়ে গেল এবং এক ধরনের আশার কথা হয়ে গেল, তাই না? কারণ ভবিষ্যতের কথা কেউ তো বলতে পারে না, ভবিষ্যতে হয়তো আরো খারাপ হতে পারে। কারণ না। আমরা যদি ট্রেন্ড বিচার করি, সেই আপনার 1782 সাল থেকে শুরু হয়ে কথার কথা আজকে পর্যন্ত ট্রেন্ড কিন্তু উল্টো দিকে যায়নি। মাঝখানে বাংলাদেশে মনে করেন 70-এর দশকে, 60-এর দশকে এক ধরনের মানবিকতার বা আমরা কমিউনিজম বলতে পারি বা মার্কসিজমের একটা বিকাশ ঘটেছিল, কিন্তু সেই মার্কসিজমের বিকাশের উৎস সূর্য, প্রখর সূর্য তাপটা কিন্তু সেই রাশিয়া থেকেই আসছিল। সে রাশিয়া যেহেতু পতন হয়ে গিয়েছে, তখন মানে ওই আশা তো আর করা সম্ভব না। সো বাকি যা থাকে সেটা তো আমাদের সেই 1700 শতক, এবং ব্রিটিশরা যেহেতু এর পিছনে বেশ সৌদি আরবকে তেল দিচ্ছে, সুতরাং আমাদের তো আসলে আশা করা সম্ভব না যে সিচুয়েশন ভালো হবে। আমার আসলে কথা বলার ইচ্ছা ছিল এই কারণে যে দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গুলশানে এই যে হত্যাকাণ্ড হলো এবং বাংলাদেশের তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেপিলের হাতে এই আক্রমণটা হলো, মানুষজন নিহত হলো, বিদেশিরা মারা গেল, এবং তার ফলাফল হিসেবে দেশের ভিতরে ব্যবসায়ীদের একটা বড় ক্ষতির আশঙ্কা হলো, কারণ এই জঙ্গিবাদ দেখিয়ে দেশের ভিতরে যে সমস্ত ব্যবসা বাণিজ্য ছিল তারা, কম্পিটিটররা ব্যবসাগুলি ভাগিয়ে নিচ্ছে। যেমন আমি বলতে পারি, আমি নিজের আমার পরিচিত আছেন যার গার্মেন্টসের ব্যবসা ছিল, সে গার্মেন্টস ব্যবসা মোটামুটি লাটে উঠে গেছে এই জঙ্গিবাদের কারণে। কারণ পাকিস্তান আহ, অন্যদেরকে মানে বায়ারদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ জঙ্গিবাদ, এখানে যেও না, ওটা ডেঞ্জারাস জায়গা, দেখো বিদেশিদের খুন করে ফেলছে, তোমরা এখানে আসো, এখানে আমরা ব্যবসা দিচ্ছি, এবং তারা ভালো ব্যবসা দিচ্ছে। শুধু বাংলাদেশ না, টার্কি, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বাংলাদেশের ব্যবসা। অনেকে বলতে চাচ্ছেন যে এটা আসলে বাংলাদেশের ইকোনমিক যে পাওয়ার, সেই পাওয়ারটাকে ধ্বংস করার জন্য আসলে এটা করা হচ্ছিল, এই জঙ্গিবাদের পুরো ব্যাপারটা। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশ যদি এটা বোঝে, এবং দেখা যাচ্ছে যে র্যাব লেলিয়ে দিয়ে এই যে আপনার জঙ্গিদেরকে ফটাফট ধরে ফেলা হলো, মেরে ফেলা হলো, এবং বাংলাদেশের বিরুদ্ধে ক্রসফায়ার। জঙ্গিবাদের একটা সিরিয়াস অ্যাক্টিভিজম দেখা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই সিরিয়াস অ্যাক্টিভিজমটা এখন দেখাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আমাদের যদি গোড়াটা না বুঝি আমরা, সূত্র এবং উৎসটা যদি আমরা না বুঝি, তাহলে 1 মাসের আমাদের অ্যাক্টিভিজম, আমাদের সরকারি নাড়াচাড়া, জঙ্গি টঙ্গি মারা, 2 মাস পরে আবার যেই কে সেই হয়ে যাবে। এটা ছিল আমার আসলে বলার তিতুমি সম্পর্কে কথাটা। এবং বাংলাদেশের ভিতরে আহ, আপনি জানেন মনে হয় যে বাঁশের কেল্লা নামের একটা পেজ রয়েছে, যেটা আসলে হ্যাঁ। জামাতিরা পরিচালনা করে। হুম। বিপুল পরিমাণ টাকা তারা অ্যাডভার্টাইজমেন্টে খরচ করে, এবং সেই টাকার উৎস সৌদি আরব থেকে আসে, এটা আমরা জানি। সো এই যে সৌদি আরব থেকে তিতুমি নিজে এসে আপনার তার অঞ্চলে বিরাট ধরনের গঞ্জাম সৃষ্টি করলো, বারাসাত, জিহাদ নদিয়া করলো, সমস্ত, সেই জিহাদেরই ফরিদপুর। কিন্তু একটা রূপ এখন ডিজিটালি বাঁশের কেল্লা নাম দিয়ে জামাতিরা বা ইসলামিস্টরা করে যাচ্ছে বাংলাদেশের ভেতরে। তো যারা এটাকে সাম্প্রতিক ফেনোমেনা মনে করেন, আসলে এটা সাম্প্রতিক না, এটা বাংলাদেশে 200-300 বছর ধরে চলে আসছে, এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা আসলেই কিন্তু এটাকে এক ধরনের গ্লোরিফাই করছে। আপনারা এই পোস্টারটা দেখেন, বারবার দেখেন, তিতুমিরের নামে যে দেশে
ডাক টিকিট প্রচলন করা হয়, কারণ কারো নামে ডাক টিকিট প্রচলন করা আসলে কিন্তু এক ধরনের অতি সম্মানের বিষয়। কাউকে যখন চূড়ান্ত সম্মান দেওয়ার হয় তার নামে একটা ডাক টিকিট ছাড়া হয়। বাংলাদেশে খুব বেশি মনীষীর নামে ডাক টিকিট নেই, তিতুমিরের নামে আছে। তার মানে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তারা কিন্তু তিতুমিরের যে ফিলসফি, যে জিহাদি ওহাবি ফিলসফি, তাকে ধারণ করে। সেই জিহাদি ওহাবি ফিলসফিকে ধারণ করা রাষ্ট্র যদি হঠাৎ করে বলে আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করব, এটা তো আসলে এক ধরনের বৈপরীত্য হয়ে গেল, তাই না? একদম একদম। আমি আপনাকে একটা কথা বলি, মানে এটা খুব শুনতে খারাপ কথা, যদি বাংলাদেশ, আমরা বলি বাংলাদেশ, তার মানে বাংলাদেশ কেন বলি? এটা আমাদের গর্বের বিষয় যে ভারত সারা পৃথিবীতে বাঙালিকে চিহ্নিত করেছে এই দেশটা, বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে এই দেশটা। সেই বাংলা ভাষার সপক্ষে প্রথম কথা বলেছিল 1948 সালে পার্লামেন্টে এক মালাউন, ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, তাকে কতটা প্রজেক্ট করা হয়েছে? তাকে কি তিতুমিরের মতো প্রজেক্ট করা হয়েছে? ঠিক আছে, তিতুমিরের প্রসঙ্গে না হয় আমি এখন ডাইরেক্ট কোনো রকম অ্যান্টাগনাইজেশনে যাচ্ছি না, হোয়াট এভার বি দ্য কেস। ঠিক আছে, তিতুমির তার জায়গায় আসছি, সেই প্রসঙ্গে আসছি। যতীন্দ্রনাথ দত্তকে এই কতটা প্রজেক্ট করা হয়েছে? কটা ডাক টিকিট তার সম্বন্ধে বেরিয়েছে, বা তিনি কতটা জাতীয় হিরো? জিন্নার এগেনস্টে দাঁড়িয়ে পার্লামেন্টে উনি কিন্তু বলেছিলেন যে বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা, তাই উর্দু হবে না। তো তাকে কতটা প্রজেক্ট করা হয়েছে? 1971 সালে সে যতীন্দ্রনাথ দত্ত কিন্তু, রবীন্দ্রনাথ দত্ত, তাই খুব কষ্ট করে মারা হয়, মানে নির্যাতন দিয়ে মারা হয়। ঠিক আছে, সেই ইতিহাসও আমরা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে আজকে জিহাদি মারবে, কালকে সেটাকে বন্ধ করে ফেলবে, এগুলো অনেকটাই কনফিউজিং। আপনি আমাকে একটা প্রথম কথা বলুন, 1971 সালে যখন দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, তখন তারপরে, ঠিক তার পরে পরেই যখন বঙ্গবন্ধু ফেরত এলেন পাকিস্তানের জেল থেকে, তো উনি তারপরে যে মেজারগুলো নিয়েছিলেন, উনি দেশের জাতির পিতা। এখন কিছু বললে সেন্টিমেন্ট লেগে যাবে মানুষ। আজকেই একজনের লেখা পড়ছিলাম পোস্টে, যে জাতির পিতাকে অবমাননা করা চলবে না, বা উনি শ্রেষ্ঠ, ঠিক আছে, কোনো মতেই অবমাননা করা হচ্ছে না, কিন্তু কতগুলো ব্যাপার আজ রাশিয়া বা ভারত, যাই হোক, মানে ভারত তার কতটা নিজের স্বার্থে করেছে বা না করেছে, সেগুলো তো একটা প্রশ্ন আসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাশিয়া ভারত ভেটো না দিলে সেই সময়কার পলিটিক্যাল সিচুয়েশনটা কি হতো? কতগুলো লোক দাঁড়াতো বাংলাদেশের পক্ষে? কারা কারা দাঁড়িয়েছিল? বিপক্ষেই তো অধিকাংশ মানুষ দাঁড়িয়েছিল, অধিকাংশ দেশ ছিল। পুরো আরব দুনিয়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। চীন আমেরিকার ভূমিকা তো আমরা জানি, রাইট? তো বঙ্গবন্ধু আসার পরে সেই আরব দুনিয়ার সাথে কি হাত মেলাননি? ইসরায়েলের থেকে মুখ ফেরাননি? ওলামা লীগের প্রবেশ কি বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবুর রহমানের হাত ধরে হয়নি? উনি কি ভাষণ দেওয়া কালের সময় 1972 সালে ফেরত আসার পরে কি বলেননি দাঁড়িয়ে ময়দানে যে আমি মুসলমান? এই কথাটা কি উনি প্রয়োগ করেননি ভাষণে দাঁড়িয়ে? হ্যাঁ, তো উনি তো বলতে পারতেন যে আমি বাঙালি, আমি মুসলমান, পরে প্রথমে আমি বাঙালি, সেটা তো উনি বলতে পারতেন, কিন্তু সেটা বলেননি। সেই দিনকে কিন্তু, যেদিনকে ওনার মুখ থেকে শব্দটা বেরিয়েছিল, সেদিনকার অপেক্ষাটা ছিল কিন্তু মুস্তাকেরা। আজকে তাজউদ্দিন সাহেবের মতো মানুষেরা নেতৃত্ব থেকে হারিয়ে গেল কেন? কেন যারা রাশিয়ার লবিং বা এই সপক্ষে যারা ছিল, তাহলে তারা কেন হারিয়ে গেল? মুস্তাকরা কেন উঠে এলো? আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, চায়না বা আমেরিকা সেই সময়কার রাজনৈতিক পটভূমিকাতে বা তাৎপর্যের পর্যবেক্ষণে এতটাই ফেল না যে এক ইন্দিরা গান্ধীর প্রচারে তারা একবারে মাত খেয়ে যাবে, অতটা সহজ নয়। তারা কিন্তু মাত খেয়েছিল, কিন্তু সেটা তারা মনে রেখেছিল যে আমরা মাত খেলাম ফার্স্ট রাউন্ডে। ইটস ওয়াজ লাইক এ বক্সিং, 14 রাউন্ডস আর 9 রাউন্ডস। ফার্স্ট 3টে রাউন্ডে কিন্তু নক আউট হয়েছিল, তার পরের রাউন্ডগুলো কিন্তু তারা মনে রেখেছিল যে নক আউট হয়ে গেলাম, এর পাল্টাটা দেবো। এর পাল্টাটা কিন্তু তারা মুস্তাকের হাত দিয়ে দিয়েছে। সেই মুস্তাকের হাত ধরা, তারপর জিয়া, তারপর তেরশার, তারপর আমরা হিস্ট্রি সবই জানি। তো পাল্টা কিন্তু তারা সেটা তো এমন ভাবে চলছে, এখনো চলছে। আমরা হ্যাঁ, আমার এই চ্যানেলে একদম আপনারা যারা নিয়মিত দেখেন তারা তো জানেনই, আর যারা এই প্রথম দেখছেন তারা পুরনো একটা ভিডিও দেখুন। সেটা হচ্ছে আমি চেষ্টা করবো ইউটিউবে এটা লিঙ্ক করে দেওয়ার জন্য, যে মোহাম্মদ গোলাম সারোয়ার উনি সুন্দর করে দেখিয়েছেন কিভাবে করে বাংলাদেশের ইতিহাসের এই ৪৫ বছরে প্রতিটি সরকারের আমলেই, সেকুলার হোক ইসলামিস্ট হোক, প্রতিটি সরকারের আমলেই ক্রমবর্ধমান হারে
ইসলামিজম কায়েম হয়েছে এবং সেগুলি সৌদি এজেন্সিদের হাতেই হয়েছে। আপনি দেখেছেন মনে হয় ভিডিওগুলি। রাইট। তো আজকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে দেখি, জি, হ্যাঁ বলেন, আপনি বলেন, হ্যাঁ সেটাই আর কি বলছিলাম। তো ওই ওই বলেন আপনি। ইতিহাসটা কিন্তু আমরা যদি ভালো করে দেখি তাহলে এই বঙ্গবন্ধু যে খুব সেকুলার ছিলেন তা আমরা মানলাম, কিন্তু উনি শুরুটা করেছিলেন নিজের পায়ে কুড়াল নিজেই মেরেছিলেন। এটাই হচ্ছে সমস্যা। এবং তার যে এই যে স্ট্র্যাটেজির যে না ভুলটা, বন্ধ, এটা কিন্তু তাকে জীবন দিয়ে হ্যাঁ শোধ করতে হয়েছে। হ্যাঁ অ্যাবসলিউটলি। এবং বঙ্গবন্ধু সেকুলারিজম প্রশ্নের মুখে পড়তেই পারে 1946 সালে তার ভূমিকা থেকে, যখন তিনি কলকাতাতে ছিলেন সোহরাওয়ার্দীর আন্ডারে। তার ভূমিকা 1946-এর গ্রেট অ্যাকশন ডের সময় বা তার পরবর্তী সময় দাঙ্গার সময় ওনার ভূমিকা প্রশ্নের মুখে পড়তেই পারে। এখন আমরা সে সময় জন্মাইনি, আমরা সবটাই পড়েছি, সুতরাং সেই নিয়ে একটু লাফালাফি করতে চাই না। বাট যতটুকু পড়া গেছে তাতে কিন্তু ওনার ভূমিকা করতে স্বচ্ছ ছিলেন না। উনি কিছুটা দাবরানি খেয়ে চুপ করতে বাধ্য হয়েছিলেন। গোপাল পাঠা নামে এক ভদ্রলোকের দাবরানি খেয়ে কলকাতা শহরে উনি চুপ করতে বাধ্য হয়েছিলেন। পরবর্তী সময় ক্ষমা চাইতেও বাধ্য হয়েছিলেন যে ভাই আর মারামারি কাটাকাটি নয়, এবার একটু তোমরা থামো। এখন কি হয় না, ইট খেলে পাটকেল খেতে হয়, ইট মারলে। তো উনি পাটকেলটাকে একটু চুপ করেছিলেন। তো সেটা একটা প্রশ্ন, এবং সেটা একটা প্রশ্ন চিহ্ন। এবার সেই মানসিকতার লোক চলে গেলেন বাংলাদেশের রাজনীতি। এবার আমি যদি আওয়ামী লীগের হিস্ট্রিটা দেখি, তাহলে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ কিন্তু প্রথম একদিনে তৈরি হয়নি। সেখানে মৌলানা ভাসানীর ভূমিকাও তুচ্ছ করলে চলবে না। ওনার একটা বিশাল বড় ভূমিকা আছে, এবং কে কতটা সেকুলার এখানে সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। আমি মুখে কমিউনিস্ট হলেও আমি কতটা সেকুলার সেটাও আমাকে দেখতে হবে। আসামের একটা সময় খণ্ড আন্দোলনে মৌলানা ভাসানীর কি ভূমিকা ছিল সেটাও একটা দেখতে হবে। সুতরাং এই বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত মানুষ সম্পৃক্ত ছিল তাদের সেকুলারিজম কতটা তাদের মধ্যে ছিল, সেকুলারিজম একটা সময়টা বাংলাদেশের আপাবর মানুষের মধ্যে ছিল, সেটা একটা ব্যাপার। 71-এর যে চরম মানে অপারেশন নেমে এসেছিল বাংলাদেশের মানুষের উপর, নির্বিচারে খুন, লণ্ঠন, ধর্ষণ, তাতে কি হয় না, মানে বলে লাঠৌষধি মহাসৌধি, এমন মার খাওয়া মানে দেওয়া হলো, তখন ত্রাহি ত্রাহি রব মারের চোটে, এ দেশ ছাড়ে সে দেশ ছাড়ে, মানে তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। তখন কি হলো, ওই মারের চোটে সবাই সেকুলার হয়ে গেল। তখন ভাই আমাদের ঝগড়া পরে হবে, হিন্দু মুসলমান পরে দেখবো, আগে তো চাচা আপন প্রাণ বাঁচা। তখন ভারত বন্ধু, তখন বর্ডার খুলে দাও, তখন যে করে হোক কোনো রকম একটু বাঁচি, ঠিক আছে। এবার যখন মার দাঙ্গা কমে গেল, মারের প্রকোপ কমলো, পাকিস্তান আর্মি বিতাড়িত হলো, তখন কিছুটা থিতিয়ে উঠলাম, আবার সবাই সজায়গায় ফেরত এলাম। তারপরে আবার মনে হলো এই শালা পাশের বাড়িতে তো মালাউন থাকে, হ্যাঁ শালা আমার জমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছে। এবার এখানকার মনে হলো সনাতন ধর্মী, মনে হলো আরে বাবা আমি তো এই দেশে আছি, হ্যাঁ এরা তো সব মুসলমান ভাই, এরা তো চলবে না, এই পাশের বাড়িতে গরু কাটবে, মুশকিল হবে। এই ব্যাপারগুলো আবার চলে এলো। তো ওই যে আমাদের যে মানসিকতাটা, সংকীর্ণতাটা, সেটা একটা পরিস্থিতির চাপে কিছুদিন চুপ ছিল। আমি আবারও বলছি, 11 দফা মেনে নিয়ে যদি পূর্ব পাকিস্তানকে সাহিত্য শাসনের অধিকার দেওয়া হতো, তাহলে কি আজকের বাংলাদেশ হতো? আমার তো 11 মনে হয় দফা, না। 11 দফা মেনে নিয়ে স্বায়ত্ত শাসনের অধিকার যদি পূর্ববঙ্গকে দেওয়া হতো, তাহলে আজকের বাংলাদেশ হতো কিনা, আমার প্রশ্ন সেখানে। ওয়েল, এটা আসলে এক ধরনের, আমি বললাম তো, এক ধরনের কষ্ট কল্পনা হতে পারে, কারণ আমরা যেহেতু জানি না, ঘটনা যেহেতু এভাবে হয় না, তাহলে এটা নিয়ে আসলে এক ধরনের কথা বলা, এটাকে বলে হাইন্ডসাইট অ্যানালাইসিস, এটা কোনো কোথাও যাবে না। আমরা মানে বসে বসে আলোচনা করতে পারি, এটা কোথাও কোনো উত্তর আসলে নাই এই প্রসঙ্গে। এবার প্রশ্ন হচ্ছে আরিফুর ভাই, এখানে আমার প্রশ্ন, তাহলে তিতুমির কি একলা দোষ দিয়ে লাভ? যদি 11 দফা মেনে নিয়ে স্বায়ত্ত শাসন দেওয়া হতো, তাহলে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ কোনোদিন হতো না। এটা যদি আমরা মেনে নিই, তাহলে তিতুমিরকে শুধু দোষ দিয়ে লাভ কি? তিতুমির তো ধারক এবং বাহক, তার ধারক বাহক আজও আছে সমাজ। হ্যাঁ, এটা ঠিক। তিতুমির হচ্ছে যে আমার সৌদি ওহাবিজমের যে আপনার যে রক্তবীজ, যে বিষাক্ত বীজ, সেই বিষের একজন এক্সিকিউটিভ মাত্র। কারণ এই যে ছবিটা দেখেন, এখানে দেখা যাচ্ছে তিতুমির এবং শুয়ে আছে, মরে পড়ে আছে একদম, এই জুলাই মাসেই মারা গেল। 22-23 বছরের একটা তরুণ ছেলে জিহাদি হয়ে গিয়েছিল। তিতুমিরের যেই ধারণায় বিশ্বাস করে, সেই একই ধারণায় বিশ্বাসী হয়ে। সো এরা বাহক, ধারক, এরা হচ্ছে ওই ভাইরাসের কি বলবো, এক ধরনের এফেক্টেড। সৌদি আরব থেকে যে ভাইরাসটা আসে, সেই ভাইরাসের প্রতি যুগে যুগে সবসময় কিছু না কিছু এফেক্টেড থাকে, এবং তারা এসে অশেষ ক্ষতি সাধন করে।
এবং এটা এক ধরনের ওয়েভের মতন আসে, আপনি যেটা বললেন আর কি, এক ধরনের ঢেউয়ের মতন আসে। এই তিতুমিরের সময় একটা ঢেউ, তারপরে মনে করেন 71-এর পরে 75-এর সময় থেকে একটা ঢেউ, এখন আবার আরেকটা ঢেউ চলছে। হয়তো আগামীতে ঢেউয়ের আরও আসবে, এবং এটা এক ধরনের আসবে যাবে আসবে যাবে। কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসটা জানতে চেষ্টা করি সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আহ, আজকে আপনি আমাদের এই নজরে এই জিনিসগুলো নিয়ে আসছেন, এবং সে কারণে আমরা এই ভিডিওটা তৈরি করতে পারছি। এবং আশা করব ইউটিউবে থেকে যাবে এটা, এবং ফেসবুকে থেকে যাবে। যারা জানবেন তারা চেষ্টা করবেন তিতুমিরকে যেন আর খুব বেশি, এই যে আমার এখানে দেখা যাচ্ছে, একে যেন খুব বেশি আপনারা আর শ্রদ্ধা না করেন, কারণ শ্রদ্ধা করার মতো কোনো ব্যাপার না। মানে জঙ্গিরা যে কাজ করেছিল তিতুমির আজকের থেকে 200 বছর আগে সম্ভবত একই অপকর্ম করে গিয়েছে। সে মানুষের কল্লা কেটেছে, সে গরু কেটে হিন্দুদের মন্দিরের সামনে রক্ত ঢেলে দিয়েছে উস্কানি হিসেবে। এবং যারা বলেন যে ও নাস্তিকরা কেন মুসলমানদের উস্কানি দেয়, মুসলমানদের ধর্ম নিয়ে কথা বলে, মুসলমানরা কিন্তু তার চেয়েও কঠিন অপকর্ম করে এই হিন্দুদের এবং অন্যান্য বিধর্মী নিধর্মীদের তাদের ধর্মকে উস্কানি দেওয়ার জন্য। হিন্দুদের একটা আপনি খুব একটা খুব সামান্য কথা বলি আরিফুল ভাই, আপনাকে মানে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। না, ক্যারি এটা অন। হচ্ছে এই আসলে রোববার আমি একটু বলি, এটা হচ্ছে আমাদের মীর আলোচনা, কাসেম এবং এখানে ইন্টারাপ্ট করা খুবই নর্মাল, এবং ইন্টারাপ্ট করাটাই আসলে কি বলবো, মানে এটা মোর ওয়েলকাম, এটা বাংলা কি, সাদরে রাইট, আমন্ত্রিত। মানে সাবধানে আমন্ত্রিত। তো রোববার মীর কাসেম আলীর ফাঁসির রিভিউ আছে। এবার মীর কাসেম আলীর ফাঁসির মনে করুন রায় হবে, আমার যেটা মনে হচ্ছে এই রোববার যেদিনকে রায়টা হবে, তো সারা বাংলাদেশে কতজন জামাতি প্রতিবাদে বেরোবে রাস্তায়। আর সেদিনকে যারা এই ফেসবুকে শখের বিপ্লব করে, রঙিন মিটিং মিছিল, জামাত নিষিদ্ধ করো, হ্যান ত্যান, তারা কতজন রাস্তায় দাঁড়াবে? তারা সেদিনকে ফেসবুকে থাকবে না রাস্তায় দাঁড়াবে? আমার প্রশ্ন। আজকে যদি আমি বাংলাদেশের নাগরিক আপনাকে হতাম, আমি প্রশ্নের উত্তর রাস্তায় দিতে যেতাম। পারি। সেটা হচ্ছে আম, আজকে থেকে 2-3 বছর আগে সম্ভবত, আপনার যখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রথম আসতে শুরু করেছিল, তখন আম, সম্ভবত দেলার হোসেন সাইদি রায়ের আশেপাশে আপনার গুজব ছড়ানো হয়েছিল যে মসজিদগুলি থেকে, যে তাকে চাঁদে দেখা গিয়েছে, এবং মানুষকে উস্কানি দেওয়া হয়েছিল। এবং এবং জানি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে পুলিশের সাথে মাদ্রাসা বা শিবিরের ছানাপোনাদের হ্যাঁ, বন্দুকযুদ্ধ হয়েছে। অনেকগুলি সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশেরই হেলমেট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে, এবং সেটা ভিডিওতে রেকর্ডও করা হয়েছে। এবং এ ধরনের ঘটনা কিন্তু ঘটে, কারণ সমস্যাটা হচ্ছে বাংলাদেশের চরিত্রের বা বাংলাদেশের আত্মার যে একটা আপনার আমরা যেটাকে বলে স্প্লিট ব্রেইন, বা এক ধরনের স্কিজোফ্রেনিয়ার মতন, একদিকে আমরা মানুষ আরেকদিকে আমরা মুসলমান। এই যে চারিত্রিক যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের রূপ আসলে মূর্ততা লাভ করে মাঝে মাঝে, যখন এই ধরনের লোকগুলিকে আমরা, যারা অপরাধী, যারা ধর্মের নাম নিয়ে অপরাধ করেছিল, তাদেরকে যখন আমরা বিচার করার চেষ্টা করি। এবং সেটা হয়েছিল। এবং আপনার প্রশ্নের উত্তরে আমি ধারণা করতে পারি দাঙ্গা হতে পারে, দাঙ্গা হওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু আশা করি বাংলাদেশের সরকার জানমালের ক্ষতি এড়ানোর জন্য ব্যবস্থা আগে থেকেই নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে শৌখিন বিপ্লবগুলো হয়, যারা ফেস্টুন ব্যানার ক্রিয়েট করে এইখানে ইভেন্ট ক্রিয়েট করে বা মিছিল করে, তারা সেদিনকে কোথায় যাবে? আমার প্রশ্ন হচ্ছে সেদিনকে কি তারা রাস্তায় দাঁড়াবে, না তারা ফেসবুকে বিপ্লব করবে? আমার প্রশ্ন হচ্ছে যে ফিল্ডে যাবে না কেন? এত প্রতিবাদ, আমি এমনও ডায়লগ শুনেছি ইভেন্টে যে খুন্তি হাতা বটি নিয়ে নাকি জামাতের প্রতিবাদ করবে। তো সেই খুন্তি হাতা বটি নিয়ে ফেসবুকে কেন, রাস্তায় কেন নয়? রাস্তায় কেন নয়? আমার প্রশ্ন হচ্ছে রাস্তায় কেন নয়? এই সাহসটা কবে আসবে? এই সাহসটা কবে আসবে? ওয়েল, সাহস তো তাদের কিন্তু ছিল। আপনারা মনে আছে কিনা জানি না, আপনার লগি বৈঠার একটা যুদ্ধ হয়েছিল সম্ভবত, আমি দিন তারিখ সাল মনে নেই, বাট বাংলাদেশে আপনার পল্টন ময়দানে এই গত 4-5 বছরের মধ্যেই হয়তো আপনার জামাতিরা এক ধরনের প্রকাশ্য আহ, জং জংয়ের ঘোষণা দিয়েছিল, এবং আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল বা সম্ভবত নির্বাচনে জিততে চায়। তখনও তারা ধর্মীয় জামাতিদের সাথে হাত মেলায়নি, তখনও তারা এক ধরনের আস্থার জায়গায় ছিল। এখনো তারা বলে মেলায়নি, এখনো বলে যে তারা মেলায়নি। আজকেও আমি Well, পোস্ট পেয়েছি তারা তারা কি নাকি বলে সেটা জামাতের আসলে সাথে
ম্যাটার করে না, কারণ আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি তারা কি করছে, কিন্তু তখন তাদের কাজ এবং কথা মিল ছিল কিছুটা। তখন তারা ওই লগি বৈঠার আন্দোলন করছিল, যে তারা লগি এবং কারণ নৌকা, বাংলাদেশের আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা, এবং লগি বৈঠা হচ্ছে নৌকার টুলস, সেটা নিয়ে তারা নেমে গিয়েছিল, এবং তারা কিছু জামাতি শিবির জঙ্গি ক্যাডারকে পিটিয়ে মেরেছিল। সো দ্যাট ওয়াজ এ ডিফাইনিং পয়েন্ট ওই মুহূর্তে। আসলে বাংলাদেশের বাঙালি আত্মার বা বাঙালি শরীরে যে দুটো আত্মা বাস করে, একটা সেকুলার আত্মা আর একটা ধর্মীয় আত্মা বা তিতুমিরের আত্মা, সেই তিতুমিরের খন্দকার মোশতাকের আত্মা আসলে ফাইট করছিল। সো এই ধরনের ফাইট মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। আমি এটাকে মেটাফরিক্যালি বলতে চাচ্ছি, কারণ এটা আসলেই সত্য। কারণ এই যে তিতুমির টাইপের চরিত্রগুলো যাদেরকে আমরা বীর মনে করি, আমরা কিন্তু সবাই বীর মনে করতাম না, অন্তত আমি আজকের পর থেকে তাকে আর বীর মনে করবো না, কারণ তাকে আমি জঙ্গি হিসেবেই দেখব। এবং কিন্তু সমস্যাটা হচ্ছে জামাতি টাইপের মানসিকতার লোক কিন্তু প্রচুর রয়েছে, যারা এখনও এই সৌদি সাম্রাজ্যবাদের প্রতিনিধি তিতুমির অথবা মোশতাক অথবা গোলাম আজম, এদেরকে কিন্তু একইভাবে সম্মান করে। সো এটাই আর কি। হ্যাঁ, সুদীপ হ্যাঁ, আনন্দ এটা ঘটনা বলছেন তো। যে 2006 সালে এই লগি বৈঠার আন্দোলন হয়েছিল 28শে অক্টোবর। রাইট, রাইট, আই স্টিল রিমেম্বার। এখন হ্যাঁ, মনে পড়ছে আমার কিন্তু সেটা আঠাশে খুব অক্টোবর স্বল্প লগি বৈঠা। পরিসর। হ্যাঁ, সো আপনি যে বলছেন যে স্বল্প এই পরি। আন্দোলনটা কিন্তু হয়েছিল, তারা এই যে আপনার রাস্তা যাওয়ার ব্যাপারটা হয়েছিল, কিন্তু ফেসবুকের ব্যাপারটা আসলে ডিফারেন্ট। ফেসবুকে কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলন হয় না। ফেসবুকে যেটা হয় সেটা হচ্ছে প্রোপাগান্ডা এবং প্রমোশন, মানুষের Yes. আইডিয়া দখল করা। ইন্টারেস্টিংলি আজকে আমি একটা পোস্টার দেখলাম, খুব চমৎকার একটা পোস্টারটার ইংরেজিতে যদিও, কিন্তু বাংলা যদি আমরা করি সেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে আসলে সবাই ব্যাড পিপল না, সবাই খারাপ মানুষ না। পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা কম, কিন্তু পৃথিবীতে প্রচুর খারাপ আইডিয়া আছে, এবং একমাত্র খারাপ আইডিয়া দিয়েই ভালো মানুষও খারাপ কাজ করতে পারে। সো আমাদের চিন্তিত হতে হবে আসলে খারাপ আইডিয়া বিষয় নিয়ে, খারাপ লোক নিয়ে। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নানান রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু খারাপ আইডিয়াকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব, কীভাবে এর থেকে মুক্তি পাবো আমরা জানি না। আমরা আসলে এই যে ফেসবুকে যে আপনার যুদ্ধটা চলে, অথবা এই যে এখন আমি কথা বলছি, এটাও কিন্তু আসলে আন্দোলন বলা যাবে না, আমি বলবো যে খারাপ আইডিয়ার বিরুদ্ধে আমাদের ভালো আইডিয়ার এক ধরনের দ্বন্দ্ব, সেটাই আমরা Yes, চালিয়ে প্রচার। যাচ্ছি আর কি। প্রচার। আরো একটা খারাপ ব্যাপার যেটা আমার সবসময় মনে হয়, বা এই জিনিসটা, এই আন্দোলনটা আরো জোরদার হতো, এটা নিয়ে একটা আপনি সেপারেট প্রোগ্রাম করেন এবং আরো মানুষকে, শুধু আমার মতো না, আরো বহু মানুষ আছে কলকাতা শহর থেকে, যে আমরা শুধুমাত্র দুই বাংলার মানুষের মধ্যে, এই পারের বাংলার মানুষের মধ্যে এত সম্পৃক্ততা কম কেন এই ব্যাপারটা নিয়ে। এই যে আজকে ব্লগারদের মারা হচ্ছে, এই যে এতগুলো মানুষকে মারা হচ্ছে, এইটা নিয়ে শুধু এক বাংলার মানুষই কেন অধিকাংশ বলবে, কেন অধিকাংশ এই পাশের মানুষও কেন বলবে না, কেন তারা ওপারের মানুষের সাথে সম্পৃক্ত হতে পারছেন না। এত যে সেলিব্রিটিরা আমরা দেখি স্টার আনন্দে প্রোগ্রাম করেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলেন, খাগড়াগড় নিয়ে একটা প্রোগ্রাম হয়ে গেল, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ চলছে স্টার আনন্দে। ঠিক আছে, খুব ভালো কথা। সুমনের আমরা অনেকগুলো পাকা পাকা প্রশ্ন শুনেছি, সে তার আরও বেশি পাকা পাকা উত্তরও শুনেছি। ঠিক আছে, তো সেই সমস্ত মানুষেরা যারা উত্তর দেন গুছিয়ে গুছিয়ে, এতগুলো গুছিয়ে গুছিয়ে প্রশ্ন, সেই সকল মানুষেরা কেন এই ব্যাপারে সম্পৃক্ত নয়? কেন ওই পারের বাংলার একটা বাঙালি খুন হলে কেন এপারের বাংলার একটা বাঙালি লাগবে না? আমি যদি এটারও উত্তর কিন্তু আমি হালকা দিতে পারবো। আপনি বলেন। কোশ্চেনটা করেছেন, এটা হয়তো রেটরিক্যালি কোশ্চেনটা করছেন, কিন্তু আমার কাছে কিছুটা এক ধরনের আইডিয়া আছে, এবং এর উত্তরটা হয়তো আপনার পছন্দ হবে না, এবং সম্ভবত এখানেই আমাদের কি বলবো বিভেদের গোড়া। সেই বিভেদের গোড়াটা হচ্ছে আমি জানি না বাংলাদেশ কলকাতা আনন্দবাজার যে গ্রুপটা, তার সম্পর্কে আপনার কি ধারণা? তো আমার ধারণা কলকাতার আনন্দবাজার গ্রুপ আসলে তাদের উদ্দেশ্য সৎ নয় বা সরল নয়, এবং এই ধরনের কিছু গোষ্ঠী বাণিজ্য ব্যবসায়ী রয়েছে যারা আসলে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে। তার একটা ভালো প্রমাণ আমাদের সুন্দরবনের পাশে এই যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে, এটা নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করলে কিন্তু বোঝা যায় যে ভারতের পুঁজিবাদী এবং বাংলাদেশি পুঁজিবাদীর মাঝে মেলটা কোথায়। এবং সম্ভবত এই কারণেই, যেহেতু বাংলাদেশের ভেতরে
যে আপনার তুগলকি কাণ্ড চলছে, এর সাথে তো ব্যবসায়ীরা জড়িত। ব্যবসায়ীরা এ থেকে বেনিফিট পায়, সরাসরি না হলেও পরোক্ষে বেনিফিট পায়, তাদের কার্যসিদ্ধি হয়। সুতরাং আম, তারা মানুষকে আসলে, কলকাতা মানুষকে এবং বাংলাদেশের বাঙালিকে আসলে একত্র হতে দিচ্ছে না। এই কারণেই যে বিভেদের শুরুটা হয়েছিল আজকের থেকে, মনে করেন এই যে তিতুমির জাতীয় প্রজাতির হাত ধরে, অথবা ব্রিটিশদের হাত ধরে, অথবা মোহাম্মদ আলী জিন্নার হাত ধরে, তাদের হাত দিয়ে যে সূত্রপাত হয়েছিল, অর্থাৎ দুই বাঙালিকে আলাদা করে ফেলো তাদের আইডিয়ার ভিত্তিতে, তাদের ধর্মের ভিত্তিতে, সেই কাজটাই কিন্তু এখনো চলে আসছে। একত্র আমাদেরকে কখনোই হতে দিবে না, যদিও আমাদের মুখের ভাষা একই, যদিও আমাদের সংস্কৃতিতে অনেক মিল রয়েছে, যদিও আমরা চাই এক দুই বাংলা এক হতে, কিন্তু এটা কখনো হতে দিবে না। এবং সেই সেই কারণ থেকে যে ধর্মীয় যে আমাদের যে চরিত্র, এবং ধর্মীয় চরিত্রের যে ফসল বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশের সরকার তুলে থাকে, এবং ইনফ্যাক্ট গোটা বিশ্ব তুলে থাকে, সেটার কারণেই বাংলাদেশকে আসলে, মানে কি বলবো, প্রকৃত মানুষ হতে দিবে না আমাদেরকে। এটা হচ্ছে আমার আমার উত্তর আপনার প্রশ্নের। না, একদম সঠিক। এবং আমি আমার রামপাল নিয়ে লেখাও আছে, পোস্টও আছে, এবং আমি সেটা খুব স্পষ্ট করে লিখেছিলাম যে সুন্দরবনই কেন, পশ্চিমবঙ্গে যখন তাপবিদ্যুৎ করতে হলো তখন তো বক্রেশ্বরের মতো একটা রুক্ষ সূক্ষ্ম জায়গা, তাহলে তাপবিদ্যুৎ প্রকল্পটা বক্রেশ্বরের মতো কোনো জায়গাতেই হলো না, কোনো সুন্দরবনই কেন? সুন্দরবন তো শুধু সুন্দরবনের একটা বৃহৎ অংশ বাংলাদেশের দিকে, আরেকটা অংশ তো পশ্চিমবঙ্গের দিকেও আছে, তো সুন্দরবন তো পুরো বাঙালিরই একটা গর্বের জায়গা, তো সেটাকে খাওয়া কেন? সেটাকে আমাদের খাওয়া তো হচ্ছে কারণ বাংলাদেশের ভেতরে আপনার 56,000 বর্গমাইল ভূমিতে 17 কোটি, 17.5 কোটি মানুষ বাস করে। এবং এখানে এই যে আপনার খাই খাই স্বভাবের, রাক্ষস স্বভাবের যে ব্যবসায়ীরা, তাদের তো জমি দরকার। এত বড় একটা বন পড়ে রয়েছে, এখানে কি কতগুলো বাঘ থাকে? বনটা উড়িয়ে দাও, সেখানে আমাদের ফ্যাক্টরি হোক, সেখানে রাইট, চিংড়ির হ্যাচারি হোক, আমরা লুটে পুটে রাইট, খাই। বন রাইট। তো ধ্বংস করতে হবে, বন ধ্বংস করার জন্য বনের পাশে একটা চুল্লি বসিয়ে দাও, চুল্লির পোড়া ধোঁয়ায় বন ধ্বংস হবে, তারপর অটোমেটিক্যালি সেই জমির ইজারা নিব আমরা নিজেরা নিজেরা। এটা তো সিম্পল আর হিসাব। ঋণটা যেটা হবে সেটা শুধু বাংলাদেশি সুদবে। যৌথ উদ্যোগ এনটিপিসি করবে, ভারতবর্ষ তাকে সাপোর্ট করবে, ঋণ যা হবে সেটা বাংলাদেশ শোধ করবে। কেন? প্রশ্ন এটা হচ্ছে হচ্ছে সেখানে। আসলে বড় প্রমাণ যে দুই দেশের পুঁজিবাদী, দুই দেশের ব্যবসায়ী, দুই দেশের বণিক, দুই দেশের এই আপনার স্বার্থবাদীরা একজন একজনের পিঠ চুলকাচ্ছে। এটাই হচ্ছে কথা। ইটস এ ভেরি কনফিউজিং স্টেট অফ অ্যাফেয়ার্স, বাট এনিওয়ে, মানে ইটস এ লং ডিসকাশন। আমি আসলে বাট কথাটা তুলতে চাই নাই, এবং সেটা হচ্ছে একদম শুরুর দিকে আমাদের আলোচনাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কেউ একজন বলছিলেন যে ফারাক্কাবাদ সম্পর্কে কিছু বলবেন। যদিও তিনি দেখেছেন যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তিতুমির সম্পর্কে, কিন্তু আমাদের আলোচনাকে ডিসরাপ্ট করার জন্য উনি বলছেন ফারাক্কাবাদ নিয়ে কথা বলবেন, অর্থাৎ ওনার মাথায় শুরু ফারাক্কাই ঘুরে। হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম বহু মানুষ আছে। ফারাক্কা ঘোরে, ফালানি ঘোরে, কাঁটাতার ঘোরে, এপাশের মানুষদের মাথায় গরু চুরি ঘোরে, হ্যাঁ, স্মাগলিং ঘোরে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এগুলো ঘোরে যাদের মাথায়, তাদের আবার দেখবেন শাখা প্রশাখা এমন এক এক জায়গায় বিস্তৃত যে তাদের বহু মানুষই হয়তো রাজশাহী দিয়ে, মালদা দিয়ে ঢুকে পড়লো ইন্ডিয়াতে, আবার বহু মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে ফেন্সিডিল বিক্রি করে এলো। হ্যাঁ, এরকম এরকম তাদের আত্মীয় স্বজন বা শাখা প্রশাখা বহু আছে, তারাই দেখবেন অধিকাংশ প্রশাসক, মানে এই ধরনের টাইপের তাদের মেন্টালিটি। তো এদের দিকে তাকিয়ে, মানে বৃহত্তর বাঙালি আমরা যারা মানে বাংলাকে সম্পৃক্ত করতে চাই, দুই বাংলাকে, আমাদের মানে ইফ উই গেট ডিফ্র্যাক্টেড দেন উই হ্যাভ আ প্রবলেম। এটা আমার বারবার মনে হয়েছে, এন্ড এভরি টাইম উই গেট ডিফ্র্যাক্টেড, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট উই হ্যাভ টু রিফ্রেন আওয়ার সেলফ ফ্রম অল দিস। এইগুলো থাকবেই সমাজের, এরা হচ্ছে সমাজের উচ্ছিষ্ট, এরা সবসময় চেষ্টা করবে আমাদের এই ডিফ্র্যাক্ট করতে। মানসিকতা থেকে ওঠার জন্য যে আহ, বরত্ব দরকার, সেই বরত্ব সম্ভবত বাঙালির মধ্যে এখন আর নেই। হয়তো আগে আমাদের পূর্বপুরুষদের ছিল। এবং সেদিন আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, আমি বঙ্কিমচন্দ্রের একটা ছোট্ট আর্টিকেল পাঠ করলাম মানবিকতা বিষয়ে। এবং সেই আর্টিকেলটা দেখে আমার আমার মনে হয় আমার এক ধরনের আগ্রহ হয়েছিল যে কলকাতায় তখনকার দিনের বাঙালিদের মধ্যে যে স্ফুরণ দেখা যাচ্ছিল, এবং তারা যেভাবে উচ্চ মানসিকতা নিজেদের, উনি যেটা শব্দটা ব্যবহার করেছেন, পরিশীলন, অনুশীলন করেছিল, সেই সেই মানসিক অবস্থায় কিন্তু আমরা বাঙালিরা আজকে আর নেই, এবং তার থেকে অনেক পতন হয়েছে, আমরা পতিত হতে হতে মাটির নিচে চলে গিয়েছি। সেই অবস্থা যতক্ষণ না আমরা যেতে পারবো, আসলে বাঙালি ধর্মের ঊর্ধ্বে আর উঠতে পারবো না।
এবং কেন আমরা এরকম পতিত হলাম এবং কেন কিভাবে আমরা আবার উঠতে পারি, এটা কিন্তু আসলে একটা সুলুক সন্ধানের বিষয়। আমি জানি না, আমার আমার ইতিহাস জ্ঞান এত ভালো না, আমার পড়ালেখাও অত বেশি না, কিন্তু এই ধরনের আম, গবেষণা বাংলাদেশের মনীষী যারা রয়েছেন, বাঙালি মনীষী, তাদের মাথায় নিশ্চয়ই ছিল এবং তারাও নিশ্চয়ই কেউ না কেউ গবেষণা করেছেন। আপনি যদি জানেন আমাদেরকে জানান, কারণ আজকে আপনি আমাদেরকে ভালো একটি বিষয় জানিয়েছেন এবং আপনার মাধ্যমে অন্য যারাও যদি দেখে থাকেন তারাও জানান যে এই ধরনের গবেষণা কারা করেছেন এবং যেটাকে আমরা বলে থাকি যে স্কুল অফ থট, সেই স্কুল অফ থটের এখন টপ মোস্টে কারা আছেন এবং কিভাবে আছেন, এই জিনিসটা আসলে জানার আমার খুবই শখ। রাইট, রাইট, ঠিক আছে, চেষ্টা করবো, চেষ্টা করবো, ডেফিনেটলি চেষ্টা করবো। তো আজকে আমরা আসলে অনেকক্ষণ কথা বললাম, মানে যদিও তিতুমির দিয়ে শুরু হয়েছিল কিন্তু আমরা সম্ভবত প্রসঙ্গের আশেপাশেই থাকতে পেরেছি এবং আমি দেখতে রাইট। পাচ্ছি যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি খুবই কৃতজ্ঞ যে আমি দেখলাম শুরু থেকে ধরেন 30 থেকে 45, কখনো কখনো 50 জনের মতন দেখছিলেন সরাসরি। সবাই কিন্তু দেখছেন, মনোযোগ দিয়ে দেখছেন, এবং আমি যেই কারণে এই আলোচনাগুলির আয়োজন করি সেটা হচ্ছে যে এই আলোচনাগুলি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সবাই করে, যার যার ঘরে ঘরে বা হ্যাঁ, কয়েকজন চিন্তাশীল একত্র হলেই এই আলোচনাগুলি করে। কিন্তু এভাবে ডিজিটালি এবং যাতে সবাই সবখান থেকে দেখতে পায় এমন আলোচনা কিন্তু আমরা সুযোগ হয়ে ওঠেনি। সেজন্য আমি টেকনোলজির সহায়তা নিয়ে এটা করছি এবং সবার কাছে অনুরোধ, যারাই দেখছেন না কেন, এটা যদি আপনারা পারেন শেয়ার করে দিবেন অন্যদের সাথে। শুধুমাত্র নিজে দেখে চুপচাপ চলে যাবেন না, কারণ শেয়ার করা মানে হচ্ছে আপনি যে যদি ভালো লাগে আপনার মতো যারা চিন্তা করেন তাদেরও ভালো লাগবে। এবং ইউনো আশা করি আমাদের এই চিন্তাগুলি আপনাদের মাঝেও অনুরণিত হবে। রাজস্বী দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনি কলকাতা থেকে অনেক রাতে আসলে সময় করতে পেরেছেন এবং আশা করব ভবিষ্যতেও কোনোদিন আপনার সাথে আরেকদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যারা আমার এই লেখা, আমাদের এই কথা এতক্ষণ দেখলেন, তাদের কাছে আবারও অনুরোধ, যেখানে দেখুন না কেন শেয়ার করবেন আপনাদের ওয়ালে এবং অন্যদেরকে জানাবেন, যাতে আমরা এই ধরনের আলোচনা আরও বেশি আয়োজন করতে পারি এবং আরও বাংলাদেশি বা বিদেশি যারা বাংলায় কথা বলেন, বাঙালিত্ব নিয়ে যাদের চিন্তা, তাদের সাথে আমরা বসতে পারি এবং আমাদের এই আলোচনা আরও বিস্তৃতি ঘটে। সো পরবর্তীতে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি আরিফুর রহমান, লন্ডন থেকে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।